আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা মেকানিজম অফ ক্যাটালাইসিস নিয়ে আলোচনা করব, যেখানে আমরা কাইনেটিক ইকুয়েশন কিভাবে ডিরাইভ করতে হয় ক্যাটালাইজড রিঅ্যাকশনের ক্ষেত্রে সেই বিষয়টি নিয়ে দেখব। তো আমরা ক্যাটালাইজড রিঅ্যাকশনের ক্ষেত্রে জানি ক্যাটালিস্ট ফার্স্টে কী করবে। ক্যাটালিস্ট ফার্স্টে রিঅ্যাক্ট্যান্ট, যে রিঅ্যাক্ট্যান্ট ক্যাটালিস্টের সাথে বিক্রিয়া করে তাকে সাবস্ট্রেট বলা হয়, যার কারণে এখানে রিঅ্যাক্ট্যান্টকে এস দ্বারা প্রকাশ করা হয়েছে। সাবস্ট্রেট এবং ক্যাটালিস্ট পরস্পরের সাথে বিক্রিয়া করে ইন্টারমিডিয়েট ফর্মেশন করবে। এই ইন্টারমিডিয়েট ফর্মেশন প্রক্রিয়াটি হচ্ছে একটি রিভার্সিবল রিঅ্যাকশন, অর্থাৎ উভমুখী বিক্রিয়া। এখানে K1 হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট এবং K1 ইনভার্স হচ্ছে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট। অন্যথায় তোমরা বলতে পারো K1 হচ্ছে রেট কনস্ট্যান্ট ফর দ্য ফর্মেশন অফ ইন্টারমিডিয়েট এবং K1 ড্যাশ হচ্ছে রেট কনস্ট্যান্ট ফর দ্য কনভার্সন অফ ইন্টারমিডিয়েট ইনটু রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল অ্যান্ড ক্যাটালিস্ট। এরপর ইন্টারমিডিয়েট থেকে প্রোডাক্ট তৈরি হবে, একে K2 দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু এই স্টেপে প্রোডাক্ট ফর্মেশন হয়েছে, সুতরাং এই স্টেপটি হবে কি আমাদের টোটাল রিঅ্যাকশন রেট আমরা যে নির্ণয় করব, সেই ক্ষেত্রে এই রেটটাকে আমরা ব্যবহার করব। এখন তাহলে কি হবে, এটি যদি রিঅ্যাকশন রেট ডিটারমাইনিং স্টেপ হয়, সুতরাং তাহলে বিক্রিয়ার রেট কী হবে, K2 ইন্টু এক্স এর কনসেন্ট্রেশন। এখন এক্স এর কনসেন্ট্রেশন বের করার দুটি কন্ডিশন রয়েছে। এর প্রথম কন্ডিশনটি নিয়ে আমরা ফার্স্টে আলোচনা করব। হোয়েন K1 ইনভার্স ইজ গ্রেটার দেন K2, যখন এই K1 ইনভার্সের মান K2 থেকে বেশি হবে, তখন যে ইন্টারমিডিয়েট ফর্ম হবে এই ইন্টারমিডিয়েটকে বলা হবে আরহেনিয়াস কমপ্লেক্স। এবং তখন কনসেন্ট্রেশন আমরা কিভাবে বের করব, আরহেনিয়াস কমপ্লেক্সের কনসেন্ট্রেশন বের করার সময় আমরা ইকুইলিব্রিয়াম স্টেট যে কন্ডিশন আছে সেটি অ্যাপ্লাই করব, অর্থাৎ ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট যে সমান হবে সেটি আমরা দেখাবো। ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট যখন সমান হবে তখন কী হবে, K1 ইন্টু এস এর কনসেন্ট্রেশন ইন্টু সি এর কনসেন্ট্রেশন সমান K1 ড্যাশ ইন্টু এক্স এর কনসেন্ট্রেশন। যদি আমরা আর পার করে দেই সেই ক্ষেত্রে হবে এইরকম, অথবা K1 ডিভাইডেড K1 ড্যাশ সমান কি আমরা লিখতে পারি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K, এখানে সেই K দ্বারা প্রকাশ করা হয়েছে। K সমান কি, প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড রিঅ্যাক্ট্যান্টগুলোর কনসেন্ট্রেশন। এখান থেকে এক্স এর মান আমরা বের করে নিয়েছি, K সমান বসিয়ে দিয়েছি K1 ডিভাইডেড K1 ড্যাশ। এখন রেট অফ দ্য রিঅ্যাকশন কী হবে, K2 ইন্টু এক্স। এক্সের কনসেন্ট্রেশন তো আমরা অলরেডি বের করে নিয়েছি, এখানে শুধু এক্সের মান বসিয়ে দিলে হয়ে গেল। এখানে যে আমরা রিঅ্যাকশন রেট পেলাম এটি তখনই হবে যখন আমাদের ইন্টারমিডিয়েট কি হবে, আরহেনিয়াস ইন্টারমিডিয়েট হবে। আর আরহেনিয়াস ইন্টারমিডিয়েট তখনই হবে যখন ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট এর মান K2 চাইতে অনেক বেশি হবে। এখন যদি K1 ড্যাশের মান K2 চাইতে কম হয়, হোয়েন K1 ড্যাশ ইজ লেস দেন K2, অর্থাৎ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট যদি প্রোডাক্ট ফর্মেশনের যে রেট আছে রেট কনস্ট্যান্ট তার চাইতে ছোট হয়, সেক্ষেত্রে ইন্টারমিডিয়েট হবে ভ্যান হফ কমপ্লেক্স। এবং ভ্যান হফ কমপ্লেক্সের যে কনসেন্ট্রেশন সেটি নির্ণয় করার সময় আমাদের স্টেডি স্টেট অ্যাজাম্পশন অ্যাপ্লাই করতে হবে, সেটি আমরা অ্যাপ্লাই করেছি এক্স ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে। ফরওয়ার্ড রিঅ্যাকশনের সময় কি হয়, ফরওয়ার্ড রিঅ্যাকশনের সময় ইন্টারমিডিয়েট ফর্মেশন হয়, যার কারণে এটি কি হয়েছে প্লাস K1 ইন্টু এসসি, মাইনাস ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের ক্ষেত্রে আবার কি হচ্ছে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের ক্ষেত্রে এক্স থেকে কিন্তু আবার ক্যাটালিস্ট এবং রিঅ্যাক্টেন্টের উৎপন্ন হচ্ছে, অর্থাৎ কি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনে এক্স এর কনসেন্ট্রেশন কমেছে, যার কারণে কি মাইনাস। আবার আমরা যদি রেট ডিটারমাইনিং স্টেপের কথাও কনসিডার করি, সেখানে এক্স থেকে প্রোডাক্ট ফর্মেশন হচ্ছে, অর্থাৎ সেখানেও এক্স কমে যাচ্ছে, যার কারণে এখানেও মাইনাস K2 ইন্টু এক্স সমান 0। তারপর আর পার করে দিয়ে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাবো। এখন রেট অফ দ্য রিঅ্যাকশানে K2 ইন্টু এক্স এর মান বসিয়ে দিলে এটি কী হবে রেট, তাহলে আমরা রিঅ্যাকশনের যে রেট ইকুয়েশন সেটি আমরা পেয়ে যাব। অর্থাৎ যে কোনো ক্যাটালাইজড রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা যে ইন্টারমিডিয়েট পাবো সেই ইন্টারমিডিয়েটের কনসেন্ট্রেশন দুইভাবে বের করা যেতে পারে। একটি হচ্ছে আরহেনিয়াস কমপ্লেক্স ইন্টারমিডিয়েট হলে এক ধরনের কনসেন্ট্রেশন দিবে, আর যদি ভ্যান হফ কমপ্লেক্স হয় সেক্ষেত্রে অন্য ধরনের কনসেন্ট্রেশন দিবে। এবং যদি কোনো কেসের কথা উল্লেখ থাকে সেই ক্ষেত্রে তো দেখালেই হবে, আর যদি না থাকে
সেই ক্ষেত্রে দুটি কন্ডিশনে অ্যাপ্লাই করে তোমাদের রেট অফ রিয়াকশন দেখাতে হবে। এখন আমরা এনার্জি ডায়াগ্রাম দেখার চেষ্টা করব। এনার্জি ডায়াগ্রাম অফ এ ক্যাটালাইজড রিয়াকশন। আরহেনিয়াস কমপ্লেক্স। আরহেনিয়াস কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা দেখেছি কি ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট কনস্ট্যান্টের মান কি K2-র চাইতে বেশি হয়, অর্থাৎ ব্যাকওয়ার্ড রিয়াকশন কনস্ট্যান্টের মান যেহেতু বেশি, সুতরাং কি হবে, বেশি পরিমাণ ইন্টারমিডিয়েট ক্যাটালিস্ট এবং সাবস্ট্রেটে পরিণত হবে। রিয়াকশন রেট যত বেশি তার মানে মলিকিউল সমূহের কম পরিমাণ অ্যাক্টিভেশন এনার্জি লাগে প্রোডাক্ট ফর্মেশন হওয়ার ক্ষেত্রে। যেহেতু ব্যাকওয়ার্ড রিয়াকশনের ক্ষেত্রে রেট কনস্ট্যান্টের মান বেশি, সুতরাং ইন্টারমিডিয়েট খুব কম পরিমাণ অ্যাক্টিভেশন এনার্জি গ্রহণ করে বেশি পরিমাণে ক্যাটালিস্ট এবং সাবস্ট্রেট তৈরি করবে। আর যেহেতু K2-র মান বেশি, সুতরাং যেহেতু K2-র মান কম, অর্থাৎ কি হবে, K2-র মান যদি কম হয় তাহলে কি হবে, কম পরিমাণ ইন্টারমিডিয়েট প্রোডাক্ট ফর্মেশন করবে। আর কারণ কি, কারণ হচ্ছে এক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জি অনেক বেশি হয়, যার কারণে কম পরিমাণ ইন্টারমিডিয়েট এই অ্যাক্টিভেশন এনার্জি বা এনার্জি ব্যারিয়ার ওভারকাম করতে পারে। সেই ক্ষেত্রে কি সেকেন্ড স্টেপ রেট ডিটারমাইনিং স্টেপ, এটি হচ্ছে K2-র জন্য, এটি হচ্ছে K1 ড্যাশের জন্য। একইভাবে যদি আমরা ভ্যান হফ কমপ্লেক্স দেখার চেষ্টা করি, ভ্যান হফ কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা জানি কি K2 এর মান বেশি হয় K1 ড্যাশের চাইতে। K2-তে কি হচ্ছে, K2-তে হচ্ছে প্রোডাক্ট হচ্ছে ইন্টারমিডিয়েট থেকে প্রোডাক্ট ফর্মেশন হচ্ছে, এটি হচ্ছে K2 এর মান যেহেতু বেশি, সুতরাং এখানে কি কম পরিমাণ অ্যাক্টিভেশন এনার্জি, অর্থাৎ কম এনার্জি ব্যারিয়ার ওভারকাম করতে হচ্ছে ইন্টারমিডিয়েটদেরকে প্রোডাক্ট ফর্মেশন হওয়ার জন্য। অর্থাৎ কম পরিমাণ অ্যাক্টিভেশন এনার্জি নিয়েই ইন্টারমিডিয়েট কি হচ্ছে, প্রোডাক্ট তৈরি করছে, যার কারণে এখানে K2 এর মান বেশি। আর এটা হচ্ছে K1 এর জন্য, অর্থাৎ এখানে কি ক্যাটালিস্ট এবং সাবস্ট্রেটের ইন্টারমিডিয়েট ফর্ম হওয়ার জন্য কি অনেক বেশি পরিমাণ এনার্জির দরকার হচ্ছে, যার কারণে এদের কি এনার্জি ব্যারিয়ারও অনেক বড়। আর যেটির পিক বড় দেখাবে সেটি হবে হচ্ছে কি রেট কন্ট্রোলিং স্টেপ। সুতরাং ফার্স্ট স্টেপ হচ্ছে রেট কন্ট্রোলিং স্টেপ। মনে রাখবে রেট কনস্ট্যান্ট যার বেশি তার অ্যাক্টিভেশন এনার্জি কম, আর রেট কনস্ট্যান্ট যার কম তার অ্যাক্টিভেশন এনার্জি বেশি লাগে। রেট কনস্ট্যান্ট বেশি মানে কি অধিক পরিমাণ রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্টে পরিণত হয়, আর তখনই অধিক পরিমাণ রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্টে পরিণত হবে যখন অ্যাক্টিভেশন এনার্জি কম থাকবে। ওই কম অ্যাক্টিভেশন এনার্জি বেশি সংখ্যক মলিকিউল গ্রহণ করতে পারবে, যার ফলে কি হবে, প্রোডাক্ট ফর্মেশন বেশি হবে, যার ফলে রেট কনস্ট্যান্টও বেশি হবে। আশা করি এনার্জির যে বিষয়টি সেটি বোঝা গেছে। এখন আমরা অ্যাসিড ক্যাটালাইজ রিয়াকশনের কাইনেটিক্স নিয়ে আলোচনা করব। দ্য জেনারেল মেকানিজম অফ এ প্রোটোলাইটিক অ্যাসিড ক্যাটালাইজ রিয়াকশন আর গিভেন বিলো। এখানে BH দ্বারা অ্যাসিড বোঝানো হচ্ছে আর S হচ্ছে সাবস্ট্রেট। এই BH মূলত ক্যাটালিস্ট থেকে কি হবে, ইন্টারমিডিয়েট ফর্মেশন হবে এবং কনজুগেট বেস তৈরি হবে। এখানে ওই একই, এটি হচ্ছে রিভার্সিবল রিয়াকশন, K1 হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন কনস্ট্যান্ট, K1 ইনভার্স হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশন কনস্ট্যান্ট। এখন ইন্টারমিডিয়েট কি করবে, ইন্টারমিডিয়েট এই বেসকে কি করে দিতে পারে, প্রোটন ট্রান্সফার করে দিতে পারে, দিয়ে প্রোডাক্ট ফর্মেশন করতে পারে, অথবা এটি ওয়াটার মলিকিউলকে প্রোটন ট্রান্সফার করে দিয়ে প্রোডাক্ট ফর্মেশন করতে পারে। যখন ওয়াটার মলিকিউলকে দেখবে তখন এই স্টেপ হবে প্রোটোলাইটিক অ্যাসিড ক্যাটালাইজ রিয়াকশন। আর যদি এখানে ওয়াটার মলিকিউলের পরিবর্তে কনজুগেট বেস থাকতো, অর্থাৎ এখানে B- থাকতো, কনজুগেট বেসকে যদি প্রোটন দিয়ে দিত, সেই ক্ষেত্রে এটি হতো প্রোটোট্রপিক অ্যাসিড ক্যাটালাইজ রিয়াকশন। এখানে প্রোটোলাইটিক অ্যাসিড ক্যাটালাইজ রিয়াকশন দিয়েই আমি দেখিয়ে দিয়েছি, প্রোটোট্রপিক দিয়ে তোমরা করে নেবে। প্রোটোট্রপিক দেওয়ার ক্ষেত্রে ওই একই প্রক্রিয়া। এখন BH যেহেতু আমরা অ্যাসিড হিসেবে ধরে নিয়েছি, এটি পানিতে কী করে, হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করবে এবং কনজুগেট বেস তৈরি করবে। এটি কি অ্যাসিডের আর K হচ্ছে অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। হেয়ার অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট K সমান আমরা কি লিখতে পারি, কনজুগেট বেসের কনসেন্ট্রেশন ইন্টু প্রোটনের কনসেন্ট্রেশন ডিভাইডেড BH। এখন কেস নাম্বার 1 আমরা আগেই বলেছি, যদি K1 ইনভার্সের মান K2 থেকে বেশি হয় তাহলে সেটি যে ইন্টারমিডিয়েট কমপ্লেক্সটি হবে আরহেনিয়াস এবং তার কনসেন্ট্রেশন আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশন অ্যাপ্লাই করে বের করব।
এখানে সেটি দেখানো হয়েছে। K1 ইন্টু এস বিএইচ সমান ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশনের ইকুইলিব্রিয়াম কন্ডিশনের ক্ষেত্রে ফরওয়ার্ড রিয়াকশন রেট এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট সমান হয়। সেই জায়গাটা থেকে আমরা এখানে কি করেছি, ইন্টারমিডিয়েটের কনসেন্ট্রেশন বের করে নিয়েছি। ইকুয়েশন 1 ক্যান বি রিটেন। ইকুয়েশন 1 আমরা কি করেছি, অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্টের মান বের করেছি। এখান থেকে আমরা বিএইচ ডিভাইডেড বি মাইনাস এর মান বের করব। বিএইচ ডিভাইডেড বি মাইনাস সমান প্রোটন ডিভাইডেড কে, প্রোটনের কনসেন্ট্রেশন ডিভাইডেড কে। এখন এই ভ্যালু আমরা কোথায় বসাবো, এই ভ্যালু আমরা ইকুয়েশন 2 এ বসাবো। নাও ইকুয়েশন 2 বিকামস, সুতরাং এখন এস এইচ সমান আমরা কি লিখতে পারি, K1 ইন্টু এস, এইচ প্লাস প্রোটনের কনসেন্ট্রেশন ডিভাইডেড কে, এই কে হচ্ছে অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, আর K1 ইনভার্স হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশন কনস্ট্যান্ট। এখন আমাদের রেট অফ রিয়াকশন K2 ইন্টু ইন্টারমিডিয়েটের কনসেন্ট্রেশন এইচএইচ প্লাস এইচএইচের কনসেন্ট্রেশনের যে মান সেটি আমরা আগেই পেয়েছি এবং আমরা এখানে বসিয়ে দিলেই কিন্তু রেট কনস্ট্যান্ট আমরা পেয়ে যাব। এখন কেস নাম্বার 2, যদি K2 এর মান K1 ইনভার্সের থেকে বেশি হয়, অর্থাৎ রেট কনস্ট্যান্ট ফর দ্য ফরমেশন অফ প্রোডাক্টের মান যদি ব্যাকওয়ার্ড রিয়াকশন কনস্ট্যান্টের থেকে বেশি হয়, সেক্ষেত্রে ইন্টারমিডিয়েট হবে ভ্যান টপ এবং আমাদের সেক্ষেত্রে ইন্টারমিডিয়েটের জন্য স্টেডি স্টেট অ্যাজাম্পশন অ্যাপ্লাই করতে হবে। স্টেডি স্টেট অ্যাজাম্পশন যদি আমরা অ্যাপ্লাই করি, ফার্স্ট স্টেপে ফরওয়ার্ড স্টেপে হচ্ছে ইন্টারমিডিয়েট ফর্ম হয়েছে এটি, এবং ব্যাকওয়ার্ড স্টেপে এবং হচ্ছে প্রোডাক্ট ফর্মেশন স্টেপে ইন্টারমিডিয়েট ব্যবহৃত হয়েছে, যার কারণে এই দুই অংশের সমান এটি হবে। আমরা যদি এই পাশে পার করে দিই, মাইনাস যে লাইনটি আমি দেখাইনি সরাসরি এই পাশে পার করে প্লাস করে দিয়েছি। এখান থেকে এইচএইচের মান ইন্টারমিডিয়েটের কনসেন্ট্রেশন আমরা পাবো। তারপর বিএইচের কনসেন্ট্রেশন দিয়ে, এখানে উপরে বিএইচ আছে, সেই বিএইচকে যদি আমরা এর নিচে ভাগ করে দেই তাহলে কিন্তু একই হয়। এই বিএইচকে কিন্তু এর নিচে ভাগ করে দিয়ে এভাবেও লেখা যায়। এটি যখন আমরা ভাগ করব K1 এসকে দিয়ে এই পুরো টার্মটা ভাগ করব, তখন বিএইচ উপরে চলে আসবে, এটি নিচে থাকবে, অর্থাৎ একই কথা। এখানে আমরা ভাগ করে নিচে নিয়ে আসার কারণ হচ্ছে বি মাইনাস বিএইচ সমান আমরা কি অ্যাসিডের একটা যে অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্টকে আমরা এখানে আনতে পারবো। বি মাইনাস বিএ ডিভাইডেড বিএইচ সমান আমরা লিখতে পারবো হচ্ছে অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে ডিভাইডেড এইচ প্লাসের, এটি হচ্ছে এইচ প্লাস প্রোটনের ঘনমাত্রা, এখানের মান বসে দেওয়া হয়েছে। রেট অফ দ্য রিয়াকশান K2 ইন্টু এসএইচ প্লাসের মান, এসএইচ প্লাসের যে কনসেন্ট্রেশন সেটির মান এখানে বসানো হয়েছে, এটি কিন্তু এইচ প্লাস। If the catalysis is affected simultaneously by hydronium ion and hydroxyl ion and reaction also occurs in the absence of these ion, অর্থাৎ রিয়াকশনটি যদি অ্যাসিড বেস দ্বারা অ্যাফেক্টেড হয়, এছাড়া অ্যাসিড বেসের অনুপস্থিতিতেও রিয়াকশন যদি ঘটে, সেই ক্ষেত্রে দ্য রেট অফ দ্য রিয়াকশন মে বি রিটেন অ্যাজ R ইজ ইকুয়াল টু K/O, অর্থাৎ অ্যাসিড এবং বেসের অ্যাবসেন্সে যে রিয়াকশন রেট কনস্ট্যান্ট সেটি হচ্ছে K/2 সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন KH প্লাস অ্যাসিডের উপস্থিতিতে রিয়াকশন রেট কনস্ট্যান্ট KOH দ্বারা বোঝানো হচ্ছে বেসের উপস্থিতিতে রিয়াকশন রেট কনস্ট্যান্ট, এই তিনটির সমষ্টি হবে। এখন KH2O ক্যাটালাইটিক কনস্ট্যান্ট ইন দ্য অ্যাবসেন্স অফ H প্লাস অ্যান্ড OH মাইনাস, ওই একই কথাগুলো এখানে লেখা হয়েছে। রেট কনস্ট্যান্ট অফ দ্য রিয়াকশন গিভেন বাই আর সমান আমরা লিখতে পারি কে যদি আমরা এখানে ধরে নেই যে টোটাল ওভারঅল রিয়াকশনের রেট কনস্ট্যান্ট হচ্ছে কে, সুতরাং কে ইন্টু সাবস্ট্রেট সমান এই পাশে এই টার্ম আমরা বসিয়ে দিতে পারি। এখন সাবস্ট্রেট উভয় পক্ষ থেকে যদি আমরা কমন নিয়ে ফেলি, সেই ক্ষেত্রে হবে কে সমান K/2O KH প্লাস হচ্ছে কি অ্যাসিডের উপস্থিতিতে কনস্ট্যান্ট KOH মাইনাস এটি হচ্ছে বেজের উপস্থিতিতে কনস্ট্যান্ট। এখন যদি অ্যাসিডিক মিডিয়ামে হয়, সেক্ষেত্রে হাইড্রোনিয়াম আয়নের যে ঘনমাত্রা থাকে তার সাথে কম্পেয়ার করলে OH এর ঘনমাত্রা নেগলিজিবল হয়ে পড়ে। আর আমরা পানির আয়নিক গুণফল থেকে জেনেছি এই হাইড্রোনিয়াম আয়নের
কনসেন্ট্রেশন ইন্টু হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন সমান আমরা কি লিখতে পারি KW ইজ ইকুয়াল টু 1 গুণন 10^14 ওই সমান KW ডিভাইডেড H প্লাস, বা এখানে H প্লাস রেখে দিয়ে OH-কেও আমরা পার করে দিতে পারি। এখানে যে কোনো একটি টার্ম এভাবে পার করে দিই। এখানে H প্লাসকে আমরা KW ডিভাইডেড OH আকারে লিখতে পারি, বা KOH-কে আমরা KW ডিভাইডেড H প্লাস আকারে লিখতে পারি। In most of the cases, one of these terms containing concentration is small compared with other terms and can be neglected. যেমন অ্যাসিডিক মিডিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিড মিডিয়ামে 0.01 মোলার, হাইড্রোক্লোরিক অ্যাসিড মিডিয়ামে যদি হয় H প্লাসের কনসেন্ট্রেশন কত হবে 0.01, আর এখানে কত হবে KOH 1 গুণন 10^14 ডিভাইডেড 0.01। সেক্ষেত্রে এই টার্ম অনেক নগণ্য হয়ে পড়ে, যার কারণে এটিকে বাদ দেওয়া যায়, সেই কথাটি এখানে বলা হয়েছে। একইভাবে যদি বেজের কথা থাকতো এখানে OH-এর জায়গায় হতো, যদি বলতো 0.01 সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে, তাহলে এখানে OH-এর মান হতো 0.01, আর এখানে H প্লাসের জায়গায় আসতো 1 গুণন 10^14 ডিভাইডেড 0.01। সেক্ষেত্রে এই টার্মটি কী হতো, নেগলিজিবল হয়ে পড়তো। এখন আমরা কাইনেটিক্স অফ এনজাইম ক্যাটালাইজ নিয়ে আলোচনা করব। The general mechanism of enzyme catalysis reaction may be represented as below. সাবস্ট্রেট এবং এনজাইম বিক্রিয়া করে ES ইন্টারমিডিয়েট ফর্মেশন করবে এবং ইন্টারমিডিয়েট থেকে প্রোডাক্ট এবং এনজাইম পুনরায় উৎপন্ন হবে। এক্ষেত্রে প্রথম স্টেপটি হচ্ছে রিভার্সিবল রিয়াকশান, এবং এখানে বিক্রিয়ার যে হার অর্থাৎ রেট ডিটারমাইনিং স্টেপ হচ্ছে এই যে K2 সংবলিত স্টেপ। এখানে রেট হবে, রিয়াকশান রেট হবে K2 ইন্টু ES এর কনসেন্ট্রেশন, অর্থাৎ এখানে আমাদের ES এর যে কনসেন্ট্রেশন সেটি ফার্স্টে বের করে নিতে হবে। দ্য টোটাল কনসেন্ট্রেশন অফ এনজাইম E0 ইন্টু E প্লাস ES, অর্থাৎ টোটালটাই কিন্তু ES ফর্মেশন ইন্টারমিডিয়েট ফর্মেশন করে না, এর কিছু অংশ অবশিষ্ট থাকে, কিছু অংশ হচ্ছে ইন্টারমিডিয়েট ফর্মেশন করে। সুতরাং তাহলে টোটাল কনসেন্ট্রেশন কি হবে, উভয়ের সমষ্টি। অ্যাপ্লাইং স্টেডি স্টেট অ্যাসাম্পশন উইথ রেসপেক্ট টু ইন্টারমিডিয়েট ES উই গেট, ফরওয়ার্ড স্টেপে উৎপন্ন হয়েছে ব্যাকওয়ার্ড, এবং রেট ডিটারমাইনিং স্টেপে কি হয়েছে ES ব্যবহৃত হয়েছে, যার কারণে ফরওয়ার্ড রেট সমান হচ্ছে কি ব্যাকওয়ার্ড রেট প্লাস রেট ডিটারমাইনিং স্টেপের যে রেট সেটি, এখান থেকে আমরা ES এর মান পাবো। পুটিং দ্য ভ্যালু অফ ES ইন ইকুয়েশন উই গেট, এখানে ইকুয়েশন একে আমরা কি করব, ইকুয়েশন একে হচ্ছে ইন্টারমিডিয়েটের কনসেন্ট্রেশন বসিয়ে দেব E0 এবং ES এর যে মান আমরা পেলাম সেটি এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে কমন যাবে, কমন যাওয়ার পরে এখানে আমরা যোগ করে দিব, ক্যালকুলেশন করে দিব, তারপর আর পার করে দিব, পার করে দিয়ে এখান থেকে আমরা কি পাবো, এর যে মান সেটি আমরা পাবো। পুটিং দ্য ভ্যালু অফ ইন ইকুয়েশন 2 উই গেট, এখন আমরা ইকুয়েশন 2-এ এর মান বসিয়ে দেবো। ইকুয়েশন 2-এ যদি আমরা এর মান বসিয়ে দিই সেক্ষেত্রে এর সমান আমাদের এই টার্ম চলে আসবে। এখানে K1 ইনভার্স প্লাস K2 এই উপর নিচে কাটাকাটি হয়ে যাবে। রেট অফ দ্য রিয়াকশান আমরা আগেই বলেছি K2 ইন্টু ইন্টারমিডিয়েট কনসেন্ট্রেশন ES এর কনসেন্ট্রেশন আমরা বের করেছি, ES এর কনসেন্ট্রেশনের মান আমরা বসিয়ে দিয়েছি। এখন K1 ইনভার্স প্লাস K2 ডিভাইডেড K1, এটা সমান লেখা যায় Km, একে বলা হয় মাইসেলিস মেনটেন কনস্ট্যান্ট। Km ইজ দ্য নোন অ্যাজ মাইসেলিস মেনটেন কনস্ট্যান্ট বা ইকুয়েশন, অ্যান্ড Km ইজ ইকুয়াল টু K1 ইনভার্স প্লাস K2 ডিভাইডেড K1। এখন যখন সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন Km এর থেকে অনেক বেশি কম হবে সেক্ষেত্রে রেট ল কী হবে, রিডিউসেস হবে, অর্থাৎ কমে যাবে। কমে যেয়ে কী হবে, আর সমান লিখতে পারি K2 E0 S ডিভাইডেড Km, কারণ S এর মান যেহেতু নেগলিজিবল Km এর সাপেক্ষে, এটি কী হয়ে যেতে পারে, আমরা শূন্যর সাথে কম্পেয়ার করে ফেলতে পারি। এখানে E0 কিন্তু একটি যে এনজাইমের কনসেন্ট্রেশন এটি কিন্তু কনস্ট্যান্ট, সুতরাং এই বিক্রিয়াটি কী হবে, ফার্স্ট অর্ডার রিয়াকশন হবে, কারণ এর যে রেট সেটি শুধুমাত্র সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের ওপর নির্ভর করছে। অ্যান্ড হোয়েন S ইজ গ্রেটার দ্যান Km, অর্থাৎ S এর মান অনেক বেশি Km এর থেকে, রেট ল বিকামস R ইজ ইকুয়াল টু K2 ইন্টু E0।
কারণ তখন কে এম এর মান কী হবে, শূন্যর কাছাকাছি চলে আসবে যখন, কারণ এস এর মান অনেক বেশি, সেই সাথে কম্পেয়ার করলে কে এম এর মান তখন শূন্যের কাছাকাছি এসে যাবে। এস এর মান তখন শুধু কনসিডার করা হবে, এস উপরে এস নিচে এস কেটে গেলে কে হবে কে টু ইন্টু ই নট। এখানে উভয়টি ই নটের মানও হচ্ছে কনস্ট্যান্ট, কে টুও কনস্ট্যান্ট, অর্থাৎ এই বিক্রিয়ার কনসেন্ট্রেশন, এই বিক্রিয়ার রেট কোনো রিয়াক্টেন্ট বা ক্যাটালিস্টের কনসেন্ট্রেশনের উপর নির্ভর করছে না। এটি কী হবে, এটি হবে জিরো অর্ডার রিয়াকশন রেট, দিস ইজ দ্য ম্যাক্সিমাম রেট। এবং এটি কী হচ্ছে, এটি হচ্ছে ম্যাক্সিমাম রেট, কারণ এর নিচে কোনো মানে এটিকে কোনো কিছু দ্বারা ভাগ করা হয় নাই। এখন যদি সাবস্ট্রেট এবং কে এম এর মান সমান হয় সেক্ষেত্রে কী হবে, এখানে যদি সাবস্ট্রেট এবং কে এম এর মান সমান হন, কে এম সমান আমরা এস লিখতে পারি, এস আর এস যোগ করলে কী হবে 2s, এস উপর নিচে কাটা যাবে, সুতরাং আসবে কত হাফ কে টু ইন্টু ই নট। আর কে টু ইন্টু ই নট সমান আমরা কি জানি ম্যাক্সিমাম রেট, সুতরাং আমরা লিখতে পারি when km is equal to s, rate law becomes r is equal to half into maximum rate. Thank you.